এই গল্পটা শুরু করার আগে আমার একটা ছোট্ট উপকার করো। তুমি যদি ইউটিউবে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো, যাতে এই ধরনের গল্প মিস না হয়। আর যখন তুমি এটা দেখছ তখন নিচে একটা মন্তব্য করো এবং তুমি কোন শহর থেকে দেখছ তা আমাকে জানাও। আমি নীলা, আমার বয়স 52 বছর। আর আমি যখন এই রাতের কথা মনে করি তখন তোমার আশেপাশের এলাকাটা কল্পনা করতে চাই। তুমি কি ঢাকায়, কলকাতায়, হয়তো এমন একটা ছোট্ট শহর যার নাম আমি কখনো শুনিনি? আমাকে বলো। এখন আমি তোমাকে সেই রাতে ফিরিয়ে নিয়ে যাই যেখানে আমার জীবনের সব কিছু বদলে গেছে। শুরুটা হয়েছিল খুব সাধারণ কিছু দিয়ে, দুধ আর রুটির জন্য মুদির দোকানে একটা ছোট ভ্রমণ। এটা অস্বাভাবিক মনে হয়নি, এর কিছুই আমাকে রাত শেষ হওয়ার আগে কোনো ধারণা দেয়নি। আমার ছেলে কাছে ঝুঁকে পড়ত এবং ফিসফিস করে 6টা শব্দ বলত, যা আমার জীবনকে আগে আর পরে ভাগ করে দিত। আমি গাড়িটিকে স্বয়ংক্রিয় দরজা দিয়ে ঠেলে দিলাম। চাকাগুলো সেই একঘুয়ে ছন্দে টলমল করছিল, যা আমি ওই জায়গায় থাকা প্রতিটি গাড়ি থেকে আশা করেছিলাম। ভেতরে ফ্লুরোসেন্ট লাইটগুলো ছিল তীব্র, যেগুলো টমেটোগুলোকে আসলে যতটা লাল দেখায় তার চেয়ে বেশি লাল দেখায়। আমার তালিকা ছিল ছোট, দুধ, রুটি এবং হয়তো রাতের খাবারের জন্য সহজ কিছু, কারণ আমি খুব ক্লান্ত ছিলাম। যখন আমি আবার বাইরে পা রাখলাম তখন আকাশ ঝড়ের মেঘে ঢাকা ছিল। পার্কিং লটটি সেই একটি ওভারহেড ল্যাম্প দিয়ে গুঞ্জন করছিল, যেটি এমন ছিল যেন বেঁচে থাকার জন্য কষ্টকর। এতে সব কিছুতে একটি অস্বাভাবিক সাদা আভা ছড়িয়ে পড়ে। ফুটপাতে তেলের দাগ, আঁকাবাঁকা শপিং কার্টগুলি ভুলে যাওয়া সৈনিকদের মতো ছড়িয়ে পড়ে। বাতাসের ঠিক পেছনে অপেক্ষা করছিল যেন বৃষ্টির সাথে গরম ডামারের ম্লান গন্ধ। আমি অনুশীলিত দক্ষতার সাথে আমার ব্যাগজাত মুদিখানার জিনিসপত্র ট্রাঙ্কে লোড করলাম। প্লাস্টিকের জগ দিয়ে ঘাম ঝরছে, দুধ, রুটি এদিক ওদিক স্লাইড হচ্ছে, টমেটোগুলো তাদের বস্তায় আলতো করে গড়িয়ে যাচ্ছে, আর মেরিনারা সসের একটা জার। কারণ সত্যি কথা বলতে, যখন আপনি ধূমপান করছেন তখন পাস্তা হলো সবচেয়ে সহজ রাতের খাবার। তখনই আমি এটা শুনতে পেলাম, গাড়ির দরজা 2 সারি বন্ধ হওয়ার মৃদু শব্দ। ধাক্কা খাওয়া নয়, অযত্নে নয়, আলতো করে বন্ধ হয়ে গেল। আমি তাৎক্ষণিকভাবে জানতাম কে ওটা। আমার ছেলে সবসময় দরজা বন্ধ করে দিত, যেন ধাতেরও সম্মান প্রাপ্য। আমি মাথা ঘুরিয়ে দেখলাম সে, এলি, হাত দুটো তার জীর্ণ জ্যাকেটের পকেটে ঢুকিয়ে আমার দিকে হেঁটে আসছিল, আঁকারেখা পেরিয়ে। তার মুখের হাসিটা তার মুখ উজ্জ্বল করে তুলেছিল। 5 বছর বয়সে যখন সে জুতোর ফিতেগুলো একা বাঁধতে রাখার চেষ্টা করছিল, সেই তখন একই অভিব্যক্তি পড়ত, মনোযোগী, আশাবাদী, গর্বিত। তার চুলগুলো আমার মনে পড়ার চেয়ে লম্বা ছিল, তার চোখের ঠিক ওপরে ঘষছিল, আর তার ভ্রু কুঁচকে গিয়েছিল যা আগে কখনো দেখিনি। অথবা হয়তো আমিও দেখেছি এবং স্বীকার করতে চাইছিলাম না যে সে কত বয়স পেয়েছে। জীবন যখন তোমাকে টেনে নিয়ে যায় তখনই এমনটা হয়। তুমি একবারে সব পরিবর্তন লক্ষ্য করো, যদিও এটা সবসময় ধীরে ধীরে ঘটছে। হে মা, সে চিৎকার করে বলল, নরম কিন্তু স্থির স্বরে। এলি সবসময় শুভেচ্ছা জানাতো ছোট উপহারের মতো। আমি হাসলাম, যদিও একটু নড়াচড়া লাগছিল। তুমি এখানে কি করছো? সে অক্কপটে কাঁধ ঝাঁকল, যদিও আমি সেই কাঁধ ঝাঁকলেও জানতাম। আমি এলাকায় ছিলাম। অবশ্যই, যখন তুমি সত্যিই তোমার পথের বাইরে চলে যাও, তখন তুমি এমনই কথা বলো। আমার হৃদয় কেঁপে উঠল, কিন্তু আমি তা পিছলে যেতে দিলাম। তুমি ক্ষুধার্ত? আমি মুদিখানার ব্যাগ ধরে জিজ্ঞাসা করলাম। আমি টমেটো কিনেছি। সর্বদা, সে বলল, এবং জিজ্ঞাসা না করেই সে গাড়ির হাতলটা এমনভাবে ধরল যেন এটা সবসময় তারই ছিল। একসাথে আমরা আমার গাড়ির দিকে এগিয়ে গেলাম। চাকাগুলো চিৎকার করছিল, আমাদের পায়ের শব্দ ডুবে যাচ্ছিল। আবহাওয়া অ্যাপটি ঠিক 7টায় বৃষ্টির সতর্কবার্তা দিয়েছিল। আমার অ্যাপটির প্রয়োজন ছিল না। আমি আমার হাড়ে তা অনুভব করতে পারতাম। 6:59 বাতাস ইতিমধ্যেই সেই স্যাঁতস্যাঁতে কালত্ব বহন করে এনেছিল, যেমন আকাশ প্রথম ফোটার আগে তার নিঃশ্বাস আটকে রেখেছিল। মজার ব্যাপার হলো, বছরের পর বছর শরীর কিভাবে এই জিনিসগুলো জানে, যেমন একজন ক্যাশিয়ার কিভাবে বলবে ভালো থাকুন, অথবা ঘুম থেকে ওঠার পরের দিনটি কেমন লাগবে তা ভবিষ্যৎবাণী করা যায়। আমরা ছন্দে ব্যাগগুলি প্যাক করলাম, যা আমরা বহু বছর আগে নিখুঁত করেছিলাম। সে ব্যাগগুলো দিল, আমি সেগুলো আলতো করে স্ট্যাক করে রাখলাম। মনে হচ্ছিল যেন আমরা একটা ভাষা যা আমরা বলি।
তারপর সে বাম্পারে নতুন ডেন্টটিতে লক্ষ্য করল। তুমি ঠিক আছো? সে আমাকে জিজ্ঞাসা করল। আমি ইতস্তত করলাম। গত সপ্তাহে গাড়িতে গড়িয়ে যাওয়া গাড়ি থেকে ডেন্টটা এসেছিল, কিন্তু আমি জানতাম যে এটা সত্য নয়, যেটা সে খুঁজছিল। তার প্রশ্নের বেশি মানে ছিল। এর মানে ছিল, তুমি ঘুমাচ্ছ, বিল পরিশোধ করছো, যখন কেউ দেখছে না তখন কি তুমি নিজেকে ধরে রাখছো? আমি বার্সের মধ্যে ভাঁজ করা কাগজটির কথা ভাবলাম। ডাক্তারের পরিষ্কার হাতের লেখা, যে সংখ্যাগুলো আমি বুঝতে পারিনি, যে দুশ্চিন্তা সারা বিকেল ছায়ার মতো আমার পিছু ছুটেছিল। আমি রান্নাঘরের টেবিলের খালি চেয়ারটির কথা ভাবলাম, যেটা আমি খেয়াল না করার ভান করেছিলাম। আমি ভাবলাম সেই সিঁড়ির, যার উঠিতে আমি নিজেকে বিশ্বাস করিনি। আরোহণের কথা, লিক করা কলের কথা যা আমি উপেক্ষা করে চলেছি। মধ্যরাতের পর ধুলোর মতো নীরবতা যে আমার দেয়ালে আটকে আছে। তোমার নিজের জীবন আছে, আমি চশ করে ফিসফিস করে বললাম। পুরনো প্রতিধ্বনি ভেতরে ঢুকে পড়ছে। তোমার বন্ধুরা, তোমার স্বাধীনতা। আমি তোমার হাল ছেড়ে দেওয়ার কারণ হব না। সে আমার দিকে ফিরে তাকালো। আমি স্থির, স্বরে দৃঢ়। তুমিই ছিলে আমার সব কিছুর কারণ। তুমি দ্বিগুণ কাজ করেছিলে। তুমি আমাদের একসাথে রেখেছিলে। যখন আর কিছু নেই ছিল তখন তুমি ডাক টেপ দিয়ে সব ঠিক করে দিয়েছিলে। তুমি কি ভাবছো আমি এখন তোমার কাছে থাকার জন্য কিছু জিনিস পুনর্বিন্যাস করতে পারবো না? তার স্বর নরম হয়ে গেল। এটা ত্যাগ নয়, এটাই আমি চাই।